গল্প মিস্টার এন্ড মিসেস টুইন্স ২ লেখনীতে অভ্রাই নৈশী দ্বিতীয় অধ্যায় অন্তিম পর্ব নদীর ঘাটে দেখা এলাম কি সুন্দর ও শ্যামরায় 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 উইরা উইরা মধু খায় সুর টেনে গানটা গেয়ে আবার নিজেই নিজের ভুল ধরল আরুষ উপহ সরি পইরা পইরা মধু খায় নিজের প্রতি এমন তিরস্কার দেখে মুখটা নিচু করে ফেলল কুহু কান্না পাচ্ছে তার ভীষণ কান্না পাচ্ছে এমনিতেই তাকে গাড়িতে এনে বসিয়ে রেখেছে ভেজা কাপড়ে তার উপর আবার আরুষের এমন টিটকারি মূলক গান আও চোখে গাড়ির ভেতরে বসে থাকা কুহুকে নাক টেনে টেনে কাঁদতে দেখেই চোখ বন্ধ করে নিজের রাগ সম্বরণ করার চেষ্টা চালালো আরুষ বড় একটা নিঃশ্বাস ফেলে নিজেও দ্রুত উঠে বসলো গাড়ির ভেতরে ঠাস করে টেনে দরজাটাও বন্ধ করে এসি চালিয়ে দিল এখন এমন নেকি কান্না কাঁদছিস কেন বাদরামি করার সময় মনে ছিল না কুহু নিচের দিকে তাকিয়েই প্রতিবাদী কণ্ঠে বলল কি করেছি আমি আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি পানিতে আরুষের রাগ যেন আরেকটু বাড়তে লাগলো তড়িৎ গতিতে কুহুর দিকে তেড়ে এসে থুতনি চেপে ধরল তার দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল বলেছিলাম আমার জিনিসের খেয়াল রাখতে তা না করে কি করলি তুই ওই লোকটার সাথে ধাক্কা খেলি কোন সাহসে তুই অচেনা অজানা পুরুষের ছোঁয়ায় এলি বল থুতনি ঝাঁকিয়ে হঠাৎ বলে উঠা কথাগুলোয় ভয় পেয়ে উঠল কুহু চোখ খিচে বন্ধ করে ব্যথাতুর কণ্ঠে বলে উঠল লাগছে আরুষ ভাইয়া তৎক্ষণাৎ আরুষ ছেড়ে দিল কুহুর থুতনি ছাড়া পেয়েই কুহু দম ছাড়ল নিজেই হাত দিয়ে আলতো করে সেখানে হাত রাখতেই আরুষ সরিয়ে দিয়ে বলল দেখি কি হয়েছে বলেই কুহুকে কাছে টেনে তার দু গালে নিজের আদুরে বৃদ্ধাঙ্গুলি বোলাতে লাগলো জিজ্ঞেস করল বেশি ব্যথা পেয়েছিস ব্যথা তো নিজেই দিচ্ছ অন্তরে কি মানে গালে আবার জিজ্ঞেসও করছো স্নিগ্ধ দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে রইল আরুষ এই দৃষ্টির মানে কুহুর নিকট ভীষণ কঠিন আরুষের ভাব গতি যে বোঝা দেয় ভাবনার মাঝেই আরুষ এক অসাধারণ ঘটনা ঘটিয়ে ফেলল টপাটপ কুহুর দু গালে দুটো দুটো চারটে চুমু খেয়ে বসল তবদা খেলো যেন কুহু গোল গোল চোখ করে আরুষের পানে তাকিয়ে দেখল লোকটা কুহুর গাল পরখ করতেই ব্যস্ত ওভাবে থেকেই বলল নে সারিয়ে দিলাম ব্যথা তোর এবার আমার ব্যথা নিরাময় কর কথার আগ পিছ কিছুই বুঝল না কুহু লোকটার অদ্ভুত কথাগুলো খুব ভাবায় কুহুকে একটা দু অক্ষরের প্রশ্নের উত্তর দিতে কুহুর ২০০ বার চিন্তা করা লাগে এই এখন যেমন প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্নই ছুড়ল সে আরুষকে আপনার ব্যথা কোথায় কুহুর ভোলাভালা কথা খানাই যেন আরুষের হৃদয় কাঁপানোর জন্য যথেষ্ট ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ঝুলিয়ে কুহুর মুখের দিকে আরেকটু ঝুঁকে মাতাল কণ্ঠে বলে উঠল প্রথমে চোখে তারপর চোখ থেকে সোজা এখানটায় বলেই ডান হাতের তর্জনী আঙুল ঠেলল নিজের বুকের বা পাশে কুহু ভ্যাবলার মতো তাকিয়ে দেখল আরুষের প্রতিটি পদক্ষেপ কি বোঝাচ্ছে এই লোকটা এমন উদ্ভট কাণ্ড করে কুহুকে কি দুর্বল করার চেষ্টায় আছে সে কি আদেও বুঝতে পারছে কুহু যে তার প্রতি বিমোহিত হচ্ছে না চাইতেও এর থেকে পুনরায় বেরিয়ে আসা জেনেও কুহু ডুবছে আরুষে ওই যে কে যেন বলেছিল না মৃত্যু অনিবার্য জেনেও মানুষ জন্মগ্রহণ করে ঠিক তেমনটাই নিজেকে একবার দেখ ভালো করে আমি কেন যে কোনো পুরুষই হুঁশ হারাবে তোকে দেখলে কিন্তু আমি তা একদমই চাই না আরুষের ঘোর লাগা কন্যা ভ্রু কুঁচকে এলো কুহুর কি বোঝাতে চাইছে আরুষ কথা মতো নিজেকে একবার পরখ করে নিতেই বুঝল সে এতক্ষণ কি রূপে বসে আছে সাদা পিনপিনে জামাটা ভিজে একেবারে গায়ের সাথে মিশে আছে পাতলা কাপড়ের হওয়ায় সবটা স্পষ্ট লজ্জায় বিব্রত হয়ে গেল কুহু দ্রুত গায়ে থাকা নীল রঙের ওড়নাটা এপাশ ওপাশ থেকে টেনেটুনে নিজেকে আড়াল করার চেষ্টা চালালো কিন্তু হঠাৎ আরুষের এক বিতরণকারী কাজে আকাশ থেকে পড়ল যেন সে হঠাৎই আরুষ তার গা থেকে নীল রঙের ভেজা ওড়নাটা টেনে দলা করে নিচে ফেলে দিল বাঁ হাত দিয়ে কুহুর ঘাড়ের দিকটায় আঁকড়ে ধরে মুখ গুজল তার ভেজা গলায় শ্বাস যেন ওখানে এসেই আটকে যাচ্ছে কুহুর শরীরের সমস্ত শক্তি লোপ পায় তার কিচ্ছু করার থাকে না যখন আর না থাকে কিছু বলার আরুষের উষ্ণ ঠোঁটের ছোঁয়াগুলো গভীর থেকে গভীর হয়ে উঠছে ধীরে ধীরে সে যেন হারিয়ে যাচ্ছে এক অজানার দেশে কুহু বারবার শিহরিত হচ্ছে আরুষের খোঁচা খোঁচা দাড়ির আঘাতে
বড্ড উন্মাদনা আজ ঘিরেছে আরুষ জুড়ে। কিন্তু ছোঁয়াটা যে হালাল নয়। কুহু চায় আরুষকে, মন থেকে নিজের করতে চায়, কিন্তু নারী মন যে এমন ভাবে চায়নি আরুষকে। ভুল সম্পর্ক যে বইতে পারবে না কুহু। মৃত্যু পেঁচা তাকে ঘিরে ধরবে, বাঁচতে দেবে না জীবনের তরে। তবুও কুহু পারছে না আরুষকে নিজের থেকে দূরে সরাতে। এ কেমন যন্ত্রণা হলো কুহুর, লোকটা তাকে আজ জ্যান্ত কবর দেওয়ার ধান্দায় আছে। আচ্ছা, এই ছোঁয়ায় আদেও ভালোবাসা আছে তো? আরুষের পিঠে কুহুর নরম হাতের ধারালো নখের ধাবা পড়তেই থেমে গেল আরুষ। কুহুর গলায় মুখ রেখেই তার অগোচরে বাঁকা হাসল। মুখের গরম নিঃশ্বাস কুহুর গলায় বিদ্যুতের মতো বিধিয়ে দিয়ে বলে উঠল, এতেই এত উন্মাদ হলে চলে? ওই দিন যে ড্রিঙ্ক করার পর আমার সাথে এমন করেছিলি, ভেবে দেখতো আমি পুরুষ নিজেকে কি করে সামলেছি। সেদিন কিছু হয়ে গেলে আমার দোষ দিতে পারতি। কুহুর বক্ষস্থল দ্রুত গতিতে উঠানামা করছে। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, আরুষ ভাইয়া। কোহিনূর সসরে না। পারছি না তো। মম মানে। কেন? তুই খুব ইয়াম্মি, তাই। প্লিজ সরো। হাসলো আরুষ। মেয়েটাকে জ্বালাতে বেশ লাগছে তার। কি যে ঘাবড়ে যায় সে, দেখেই যেন আরুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আস্তে করে সরে এসে নিজের গায়ের শার্টটা খুলে কুহুর দিকে এগিয়ে দিল আরুষ। সবাই একটু পরই চলে আসবে। দ্রুত এটা গায়ে জড়িয়ে নে। বলেই গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করে দিল আরুষ। শার্টের ভেতরে হাফ হাতাওয়ালা সাদা গেঞ্জি ছিল তার গায়ে। তাই শার্ট খুলে ফেলায়ও খুব একটা সমস্যা হয়নি তার। নির্দ্বিধায় আশপাশ ঘুরে আসতে পারবে। একটু পর সবাই ফিরে আসতেই আবার নিজেদের গন্তব্যে রওনা দিল তারা। এদিকে কুহুর এমন অবস্থা দেখে গাড়ির ভেতরেই হাসির রোল পড়ে গেল যেন। তোমরা ব্যবস্থা করো। আমি বিয়েতে রাজি। ড্রয়িং রুমে সন্ধ্যার চা নাস্তার আসরে আরুষ আয়ুষকে বিয়ের জন্য জিজ্ঞেস করাতেই আরুষ সরাসরি এই কথা খানা উগলে দিল সবার সামনে। বিরাট রকমের ঝটকা খেয়ে সবাই হা করে তাকিয়ে রইল তার দিকে। যেই ছেলেদের এতদিন বিয়ে কর বলে মুখের ফেনা তুলে ফেলতো, সেই ছেলেই কিনা আজ এত স্বাভাবিকভাবে বলে দিল বিয়েতে রাজি। এটাও সম্ভব হলো। দোয়েলের যেন খুশিতে মন উতলে উঠার জোগান। এতদিনে তার ছেলেগুলোর সুবুদ্ধি উদয় হলো। এবার তাহলে বোনের মেয়েগুলোকে নিজের পুত্রবধূর রূপ দিতে পারবে সে। ঘরের সেই ছোট্ট ছোট্ট ফুল দুটো তার ঘরের লক্ষ্মী হবে। ইচ্ছে পূরণের অগ্রিম মুহূর্তে কি পরিমাণ যে আনন্দ হয় চিত্তে, তা এখন খুব করে অনুভব করছে দোয়েল। খুশিতে আত্মহারা হয়ে বলতে নিল, তাহলে তো খুব ভালো হবে। এবার তাহলে মেয়ে দুটোকে। দোয়েলের মুখের কথা কেড়ে নিয়ে আরুষ বলে উঠল, আমার জন্য মেয়ে দেখার প্রয়োজন নেই। ভাইয়ের জন্য খুঁজো। আমার বউ আমি নিজেই পছন্দ করেছি। সে আমাদের ঘরেই উপস্থিত। কথাটা বলতেই দোয়েলের খুশি যেন দ্বিগুণ বেড়ে গেল। চড়ুইও যেন বেশ খুশিই হলো। তবে তাদের খুশির স্থায়িত্বকাল খুব একটা বেশি হলো না। যখন আরুষের পাশে বসে থাকা অরাইয়া অতি আপ্লুত হয়ে আরুষের গলা জড়িয়ে ধরে বলে উঠল, ও আরুষ, তুমি সত্যিই আমার কথায় রাজি হয়েছ? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমাদের বিয়েও, মাই গড। সিঁড়ির ধারে নামতে গিয়েও থমকে গেল কুহু। মাত্রই উপর থেকে পিলো, জুম্মি সহ সে নিচে নামতে নিচ্ছিল নাস্তা করার উদ্দেশ্যে। এর মাঝেই অরাইজার এমন কথা শুনে যেন দুনিয়াটা থমকে গেল তার। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। তার ভাবনাকে আরো একধাপ কষ্টে রূপান্তর করার জন্য যথেষ্ট ছিল আরুষের হাসি হাসি মুখ করে কথাখানা। ইয়াহ, অরাইজা, আই এগ্রি উইথ ইউ। আমাদের বাড়িতেই বিয়ে হবে আমাদের ওকেও। মস্তিষ্ক থমকে গেল কুহুর, তার আরুষ ভাই ওই অরাইজাকে বিয়ে করবে। তাহলে এতগুলো দিন ধরে ওর সাথে কেন এত অভিনয় করলো? কেন কুহুকে নিজের দিকে এতটা ধাবিত করলো? আর ভাবতে পারল না কুহু। সিঁড়ির দোরগোড়া থেকেই ছুটে গেল নিজের রুমের দিকে। তার এমন দৌড় দেখে পাশ থেকে পিলো বলতে নিল, আরে কুহুপি, কোথায় চলে যাচ্ছিস? কিন্তু কে শোনে কার কথা? এতক্ষণে কুহু নিজের দৌড় দিল। জুম্মি তাজ্জব বনে তাকিয়ে রইল আরুষের দিকে। এই সেই আরুষ, যে সেদিন নিজে স্বীকার করেছিল যে সে তাদের কুহুকে ভালোবাসে। তাহলে আজ কি করে অন্য একটা মেয়েকে নিজ থেকে বিয়ে করবে বলছে? চড়ুই বিরস মুখে তাকিয়ে রইল তার মেয়েটার যাওয়ার পানে। কি দোষ করেছে তার মেয়েটা?
ভালোবাসা কি দোষের কিছু? হয়তো না, আবার অপরপক্ষের সম্মতি ছাড়া তো ভালোবাসার পূর্ণতাও সম্ভব না। আরুষ বাবাইকে হয়তো কখনো বলাই হবে না তার একটা মেয়ে এই আরুষকেই প্রাণ থেকে ভালোবেসে গেছে অনেকটা সময় ধরে। আচ্ছা, মেয়েটা নিজেকে সামলাতে পারবে তো? ছলো ছলো চোখে পঙ্খির দিকে তাকাতেই সে মাকে আশ্বস্ত করে ছুটল কুহুর রুমের দিকে। এত কিছুর মাঝেও এতক্ষণ আয়ুষ ছিল নীরব শ্রোতা। তাকে নিয়ে গুটি কয়েক কথা উঠলেও কিচ্ছুটি বলল না সে, মনের সুখে ফোনে মুখ গুজে রইল। তবে এইবার পঙ্খিকে ছুটতে দেখে আওর চোখে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে আস্তে করে বলল, কাহিনী সিরিয়াস ভাই। তোর কপালে দুঃখ আছে, আমাকে ফাঁসানোর চেষ্টাও করবি না, সাবধান। আয়ুষের কথায় আরুষ মুখ বেঁকিয়ে বলল, জমজ হলি কেন? আমি সাফার করলে তোকেও করতে হবে, মাস্ট বি রেডি ব্রো। হৃদয় ভাঙার গোপন আর্তনাদ কাকে বলে তা হয়তো এই মুহূর্তে কুহুকে দেখলেই কেউ বুঝে ফেলবে। সন্ধ্যায় রুমে হলদেটে সোনালি লাইটগুলো জ্বালিয়েছিল, এখনো জ্বলছে। তবে খুব একটা পছন্দ হচ্ছে না কুহুর। মনে হচ্ছে অন্ধকারে নিজের অশ্রুর বিসর্জন দিলে বোধ হয় ভালো হতো। কিন্তু উঠার ইচ্ছে হলো না। বিছানায় উপুর হয়ে শুয়েই শরীর কাঁপিয়ে কান্নারত সে। আপন মনেই ভাঙা কণ্ঠে আর্তনাদ করে উঠল, কেন আরুষ ভাই? কেন আপনি এমনটা করলেন? কেন আমার অনুভূতিগুলোকে এমন আস্কারা দিলেন আপনি? কেন আপনি আমার রঙিন মনটাকে ফিকে করে দিলেন? এসবের কি খুব প্রয়োজন ছিল? বিয়ে যদি ওই মেয়েটাকেই করবেন তাহলে আমায় কেন এতটা স্বপ্ন দেখালেন? কেন এতটা কাছ থেকে ধরা দিলেন আমায়? কি প্রয়োজন ছিল এসবের? কেন করলেন এমন? কেন করলেন? কথাগুলো যেন নিজের মধ্যেই আউড়ে আসছে তার। সময়ে স্বীয় আপন রূপ বদলায়, উক্তিটি যেন প্রযোজ্য হয়ে গেল তার ক্ষেত্রে। চিন্তারা সব ভুলিয়ে যাচ্ছে তার। সবার ক্ষমতা যেন নিমেষেই হারিয়ে যাচ্ছে তার। যারা ভালোবাসা হারায় তারা বুঝি এভাবেই কষ্ট পায়। এতটা হারানোর যন্ত্রণা সহ্য করে বুঝি। এই জন্যই বুঝি আত্মহত্যার পথটা বেছে নেয়। তাহলে কুহুরও কি এখন তাই করা উচিত? শেষ করে দেবে কি নিজেকে? তাই করবে সে। আরুষকে অন্যের সঙ্গে মেলামেশা করতে দেখতে পারবে না সে। মনের মৃত্যু তখনই হবে, তাহলে আর এই দেহ রেখে কি লাভ? এটাও প্রয়োজন নেই তার, কোনো প্রয়োজন নেই। বোন। পঙ্খী। পঙ্খী ডাকলো তাকে। তার বোন। হ্যাঁ, কুহুর যমজ বোন। চিন্তায় বিব্রত হলো কুহু। আমি মরলে তো আমার বোনটাও না, না, কি সব ভেবে ফেললাম আমি? কি করে জঘন্যতম কাজটার কথা মাথায় আনলাম আমি? আত্মহত্যা কখনোই ভালো সমাধান নয়, না, নিজেকে শেষ করা যাবে না। তার এই সবে পাওয়া বোনটার জন্য হলেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বিছানা থেকে উঠে বসতেই পঙ্খির চেহারাটা চোখে পড়তেই কান্নারা যেন আরো বাঁধ ভাঙতে চাইল। নিজের বিরুদ্ধে গিয়েও তাদের বাধা দিতে চাইল কুহু। কিন্তু পঙ্খির স্নেহপূর্ণ আলিঙ্গনে তাও যেন হলো না। অঝরে কেঁদে উঠল কুহু। বোনকে জড়িয়ে ধরেই কাঁদছে। পঙ্খী সন্তর্পণে হাত বোলাতে লাগলো কুহুর চুলের ভাঁজে আর পিঠে। তবে মুখ ফুটে কিচ্ছুটি বলল না। একটু সময় পর কুহু নিজেই কান্নার বেগ একটু কমিয়ে নিজে থেকে বলে উঠল, আমি আরুষ ভাইকে খুব ভালোবাসি বোন। আমি উনাকে ছাড়া কি করে বাঁচব? উনি কি করে পারলেন অন্য একটা মেয়েকে বিয়ের কথা বলতে? আমায় কেন ভালোবাসতে বাধ্য করেছে সে? আমি কি করব বোন? আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। পঙ্খী নিজের কাজ করতে করতেই বলল, হুশস, একদম এসব বলবি না বোন। জন্ম মৃত্যু কখনোই কারোর নিজের হাতে থাকে না। আল্লাহর দান, সময় হলে তিনিই তুলে নেবেন। আর ভালোবাসা, পুরোটাই গোলক ধাঁধা। পড়লে আর ওঠাই যায় না। আগের মতো উঠে দাঁড়ানো যায় না। কিন্তু বাঁচতে হয় একজন তো মানব হয়ে। তোকেও তাই হতে হবে বোন। একটা মানুষের জন্য নিজেকে শেষ করা যায় না। নিজেরও একটা পরিবার আছে তোর। তাদের জন্য হলেও কঠিন হতে হয়। চাইলেই নিজেকে গড়ে তোলা যায়। তোকেও কঠিন হতে হবে আরুষ ভাইয়ার ক্ষেত্রে, তাকেও বুঝিয়ে দিতে হবে তুই তাকে ছাড়াও ভালো আছিস, আর ভালোবাসার মানুষটা এক জন্মে না হয় অপূর্ণই থাক। সবাই যদি পূর্ণতাই পায় তাহলে অপূর্ণতাটা কার জন্য তোলা থাকে বল? কুহু কি শুনল, কি বুঝলো জানা নেই। তবে উত্তরে কিছুই জানালো না। বেশ কিছুক্ষণ নীরবে কেঁদেই গেল। অনেকক্ষণ পর পঙ্খিকে ছেড়ে বসল সে। শান্ত কণ্ঠে বলল, আমি একটু একা থাকতে চাই বোন।
আলতো হাসল পঙ্খী। সে জানতো এমনটাই হবে। উঠে দাঁড়িল বলল, এটা সত্যিই এখন তোর প্রয়োজন। তবে আবেগকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আবার ফ্যানের সাথে ঝুলতে যাস না। মনে করিস তোর সাথে সাথে ওই মুহূর্তে আমার দমটাও গলায় আটকা পড়বে। ভদ্র ভাষায় হুঁশিয়ারি সংকেত দিয়েই দরজা ভিড়িয়ে রুম ত্যাগ করল পঙ্খী। সে জানে তার বোনটা এখন প্রচুর কাঁদবে, আর একটু পর নিজেকে গুটিয়েও নেবে। ঘড়িতে রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। এই সময় আবার কে দরজা ধাক্কাচ্ছে? ঘণ্টা খানেক আগেই তো মাকে বলল সে খাবে না। এত করে বলার পরেও আবার কেন ডাকছে? বিরক্তিকর মুখ নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো কুহু। এবার আর এপার ওপার নয়, দরজা খুলেই মাম্মাকে না করবে সে। দেখিয়ে দেবে তার মেয়ে একটুও ভেঙে পড়েনি। যেই কথা সেই কাজ। দ্রুত দরজা খুলে দিল সে। তবে সামনে অপ্রত্যাশিত কাউকে দেখে বুকটা কেমন ধক করে উঠল। চড়ুই আসেনি, বরং এসেছে আরুষ নিজেই। মুখে তার বিরল হাসি, থাকবেই তো, তার বিয়ে বলে কথা। কুহুর নাকের ডগার আগে লাল হয়ে যাচ্ছে। ফুঁচতে ফুঁচতে বলল, কি চাই এখানে? আরুষের ভাবের কোনো পরিবর্তন হলো না। হাসি হাসি মুখ করেই বলল, তুই নাকি খাবি না বললি? ঢং কেন করছিস? চল খেতে চল। কুহু সাথে সাথেই জবাব দিল, খাবো না বলেছি যখন খাবই না। যাও এখান থেকে। বলেই দরজাটা আটকাতে নিলেই আরুষ বলে উঠল, আমার বিয়ের খবর শুনেই তোর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ব্যাপার কি বলতো? দরজাটা আটকাতে গিয়েও আটকালো না কুহু। আরুষের এই একটা কথাই যেন তার ইগোতে লাগিয়ে দিল। আসলেই তো, কে এই লোকটা? তার জন্য সে নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? না, আজ সে আরো বেশি করেই খাবে। ভাবনায় অটল থেকেই দ্রুত পায়ে আরুষের পাশ কাটিয়ে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে রওনা দিল সে। পেছনে থেকে তার যাওয়ার পানে তাকিয়ে মাথা নাড়িয়ে হেসে দিল আরুষ। বিড়বিড় করে নিজেই উচ্চারণ করল, গাধা একটা। দপাদপ পায়ে কুহুকে এসে খাবার টেবিলে বসতে দেখেই অবাক হয়ে গেল সবাই। কিছুক্ষণ আগেই বলল খাবে না। চড়ুই কত করে আনতে চাইল, মেয়ে দরজাই খুলল না। ফলে সবাই খেয়ে নিলেও খেল না চড়ুই আর পঙ্খী। মায়ের মন সায় দেয়নি মেয়েকে খালি পেটে রেখে ভাত গিলতে। আর পঙ্খীকে খেতে বললেও সে খায়নি, উত্তর দিয়েছে, বোন ঠিক খেতে আসবে মা। আমি ওর সাথেই খাবো। সেই থেকে নিজেও বসে আছে খাবার টেবিলে। এক চুলও নড়েনি। আবির কোনোরকম খেয়ে রুমে চলে গিয়েছে। মেয়েটার জন্য তারও মন কাঁদছে। কিন্তু কি করবে? নিজের মেয়ের জন্য তো আর আরুষকে তার ভালোবাসা ছাড়তে বলতে পারে না, তাই না? দোয়েল লজ্জায় বোনের সাথে কথাও বলছে না। আজ তার ছেলের জন্যই কুহু মামুনি এতটা কষ্ট পাচ্ছে। চেয়েও কিছুই করতে পারবে না সে। অরাইজা নিঃসন্দেহে একটা ভালো মেয়ে। বিদেশি হয়েও টেনে টেনে বাংলা বলতে জানে। সবটা ঠিক থাকলেও দোয়েল কখনো তাকে পুত্রবধূ হিসেবে চায়নি। সেই স্থানে যে আগে থেকেই কুহু আর পঙ্খীকে বসিয়ে রেখেছে সে। মাম্মা, খিদে পেয়েছে আমার। খেতে দাও। মেয়ের চিৎকার শুনে রান্নাঘর থেকে তড়িঘড়ি করে ছুটে এলো চড়ুই। পেছনে পেছনে দোয়েলরাও এগিয়ে এলো। ড্রয়িং রুমের সোফায় বসে সুবর্ণ, পিলু, জুম্মি, জোবান সবটাই আর চোখে দেখছে। তাদের মধ্যেও আজ নীরবতা বিদ্যমান। কুহু না থাকলে যে তাদের জমেই না। তাদের থেকে কিছুটা দূরত্ব নিয়ে বসেছে আয়ুষ। ফোন টিপতে ব্যস্ত থাকলেও চারদিকের সবকিছুই যেন তার নজরে বন্দী হচ্ছে। চড়ুই এসেই তড়িঘড়ি করে কুহুর পাতে ভাত তুলে দিতে লাগলো। দোয়েলও তরকারির বাটি নিয়ে এগিয়ে আসতে লাগলো। চড়ুইয়ের দিকে না তাকিয়েই কুহু তেজি কণ্ঠে বলল, বেশি করে দাও। চড়ুই অবাক তাকালো পঙ্খির দিকে। পঙ্খী নীরবে ইশারা করে বোঝালো, যা বলছে করো। চড়ুই বুঝতে পেরে প্লেট পুড়িয়ে ভাত দিল কুহুকে। দোয়েলেও তরকারিটা একটু বেশি করে দিল। সাথে সাথেই কুহু দ্রুত হাত চালালো প্লেটে। চড়ুই এগিয়ে গিয়ে পঙ্খিকে বলল, তুইও খেয়ে নে এবার। পঙ্খী নিজের সামনে থাকা প্লেট উল্টাতে উল্টাতে বলল, খাচ্ছি। তুমিও বসো মা। চড়ুই কুহুর দিকে তাকিয়ে মায়াবী স্বরে বলল, কুহু মমুনি, আমি খাইয়ে দিই তোকে। কুহু আগের মতো করেই বলল, লাগবে না মাম্মা। তুমি খেতে বসো। বাকিরা সবাই খেয়ে নিয়েছে। দোয়েলের দিকে তাকিয়ে বলল, বম্মা, তুমি খেয়েছো? দোয়েল মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। চড়ুইয়ের দিকে একটু তাকিয়ে অপরাধী কণ্ঠে বলল, তোরা সবাই বস।
আমি সবটা এগিয়ে দিচ্ছি। নীরবে সবার খাওয়া প্রায় শেষ হয়ে এলো। চড়ুইয়ের আর পঙ্খির শেষ হলেও বেশি পরিমাণ ভাত নেওয়ায় কুহু হিমশিম খাচ্ছে। মনোযোগ আজ তার যেন ভাতের প্লেটেই নিবন্ধ। ভেবেছিলাম বিয়ের পর তোকে রোজ রোজ কোলে নেব। তা তুই বিয়ের কথা শুনেই যে পরিমাণ খাওয়া বাড়িয়ে দিয়েছিস, মনে হয় না তোকে আর কোলে নিতে পারবো। খাওয়ায় এতটাই ব্যস্ত ছিল কুহু যে কখন আরুষ এসে তার পাশের চেয়ারে বসেছে, সে খেয়ালই নেই। আকস্মিক কথাখানায় মুখে এক লোকমা ভাত নিয়েই পাশে থাকা আরুষের দিকে তাকালো কুহু। রাগে ক্ষোভে ভাত চিবানোর মাত্রা আরো বাড়িয়ে দিল। মুখে থাকা ভাতটুকুন গিলেই খ্যাক খ্যাক কণ্ঠে বলল, হাতের পুতুল পেয়েছো আমায়। যখন ইচ্ছে কোলে নিবে, যখন ইচ্ছে ছুঁয়ে যাবে। যাকে বিয়ে করবে তাকেই কোলে নাও না। আরুষ স্বাভাবিকভাবে বলল, তার কথাই বলছি। এই যে তুই বসে বসে গান্ডে পিণ্ডে গিলছিস, বিয়ের দিন বেনারসি পরার পর কি পরিমাণ মোটা লাগবে তোকে জানিস। তখন অরাইজা তো হাসতে হাসতেই লুটোপুটি খাবে। আমায় বিদ্রূপ করে বলবে, দেখো আরুষ, আমার থেকেও তোমার বউকে বেশি ফ্যাট দেখাচ্ছে। ছি 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 ছি, তুই কি চাস? তোর এই অতিরিক্ত খাওয়ার জন্য আমাদের বিয়েটা পিছিয়ে দিই। ভেবে দেখ, বিয়ে পেছালে কিন্তু বাসরটাও দেরিতে হবে। খাবার টেবিলে থমথমে ভাব। সন্ধ্যের ঘটনার জল এতক্ষণে পরিষ্কার হলো বলে। আরুষ কি দারুণ সবার সাথে একটা লুকোচুরি খেলা খেলে গেল, কেউই টের পেল না। উল্টো এক এক জনের অবস্থা এক এক রকম হয়ে গিয়ে এই কয়েক ঘন্টাতেই। কুহুর কথা তো আর নাই বা বললাম। আরুষ ইতোমধ্যেই সবার সামনে দুদফা কিল ঘুষি খেয়ে নিয়েছে কুহু আর দোয়েলের হাতে। প্রথমে কুহুর অভিমানী মন নিয়ে কোমল হাতের মার, আর এরপরই দোয়েলের খুন্তি নিয়ে তাড়িয়ে তাড়িয়ে মাইর। আয়ুষ সবটা নীরবে সবটা সইলেও এবার দোয়েলকে বলে উঠল, উফো মা, আমি ব্যথা পাচ্ছি তো, আমি কি করলাম? আয়ুষের কথাতেই থামল দোয়েল। আরুষের কাজের ফল দিতে গিয়ে বেমালুম ভুলেই গেল যে, তার এক ছেলেকে মারলে আরেক ছেলেও কষ্ট পায়। ঘাড়ের দিকের একটা বাড়ি খুব জোরেই লেগেছে বলতে গেলে। আয়ুষ নিজের ঘাড় ডলতে ডলতে বিরক্ত হয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, তোকে তো আগেই বলেছিলাম, আমায় ফাঁসাবি না। কি করলি এটা? আরুষ মুখ বেঁকিয়ে চলল ডাইনিং টেবিলের দিলে। ক্লান্ত হয়ে কুহুর পাশের চেয়ারে বসতে বসতে বলল, ভেবেছিলাম আরো কটা দিন মজা করব। তোর মুখ থেকে স্বীকার করাবো আমার প্রতি অনুভূতিগুলো। কিন্তু ম্যাডাম একদিনেই যে নিজের বেহাল দশা বানিয়ে রেখেছে, আর কদিন গেলে তো আপনার টিকিটিও খুঁজে পাওয়া যেত না। বিপাশা জিজ্ঞেস করল, তাহলে তখন অরাইজার বলা কথাটা? আরুষ বলল, আরে হো, সে আরেক কাহিনী। ওর ইচ্ছে হলো আমার ভাইয়ের আর ওর একসাথে একই দিন বিয়ে হবে। সেই হিসেবেই আমাদেরকে রাজি করাচ্ছিল। আর ওর ভিসাও ফুরিয়ে আসছে। বিডিতে আসছেই বিয়ে করতে, এখন যদি না হয় আর সহজে আসতে পারবে না। ছেলে আমাদেরই সিনিয়র, ফরেইনেরই। তবে তার মা বাংলাদেশি, তাই চাইছিল তার ছেলের বিয়েটা দেশেই দিতে। তাই আর কি অরাইজা তখন ওভাবে বলল। জুম্মি হাঁফ ছেড়ে বলল, আল্লাহ, যাক ভালোই হলো। কুহু যা পরিমাণ হিংসে করত অরাইজা আপুকে। কথাটা শুনেই কুহু আউট চোখে তাকালো আরুষের দিকে। আরুষও তার দিকেই তাকিয়ে একটু পর মুখ ফিরিয়ে বলল, এত জেলাসি থাকলে সরাসরিই বলল। এত ইগো কেন ওর? কুহু মুখ বেঁকালো। কোনো উত্তরই দিল না। মাথায় ঘুরছে আরেক কথা। আরুষ যেভাবে তাকে বোকা বানালো, তার জন্য একটা শাস্তি তো দিতেই হবে ওকে। কিন্তু কি করে? পথিমধ্যে নিবিড় বলল, যাক, ভালোই হলো সবটা। এবার তাহলে আয়ুষ বাবা। এই এতক্ষণে ফোন থেকে সরাসরি মুখ তুলে তাকালো আয়ুষ। তার বাবা এখন ঠিক কি প্রশ্ন করতে পারে তা ঢের জানে সে। তাই প্রশ্ন শোনার আগেই উত্তর দিল সাবলীলভাবে, আমাকে নিয়ে এত ঝামেলা পোহানোর কিছু নেই। ওই যে, আমার পঙ্খী তো আছেই। কথাটা সবার কাছে স্বাভাবিক ঠেকলেও কঠোর কণ্ঠে প্রতিবাদ জানালো পঙ্খী নিজেই। অসম্ভব বলে উঠতেই উপস্থিত সকলের হাসি হাসি মুখটা যেন নিমেষেই কালো মেঘে ঢেকে গেল। থমথমে ভাব নিয়েই পঙ্খী এসে দাঁড়ালো আয়ুষ বরাবর। আয়ুষের থমকানো দৃষ্টি, পঙ্খির প্রতি তার অনুভূতিগুলো সরাসরি আনুষ্ঠানিকভাবে কখনো ব্যক্ত করা হয়নি তার। কিন্তু ছলে বলে আকার ইঙ্গিতে তো পঙ্খী বুঝেই ফেলেছে আয়ুষ যে তাকে ভালোবাসে। তাহলে হঠাৎ কি হলো তার? পঙ্খী, আমি তো তোমাকে
নিজের মন কথকি ব্যক্ত করতে চেয়েও পারল না আয়ুষ। পঙ্খী হাত উঁচিয়েই যেন থামিয়ে দিল তাকে। পঙ্খী শান্ত তবে থমথমে কণ্ঠে বলে উঠল, আমার আপনার সাথে কখনো যায় না মিয়ায়ুষ বিন চৌধুরী। আমি কখনোই আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা যেন বুকে ছুরিকাঘাত করল আয়ুষের। ভেতরায় যেন কেউ ধারালো ছুরি চালালো তার, এতটা ব্যথা সওয়ার নয় যে। তবুও কেন পঙ্খী দিচ্ছে তাকে সেই মরণ যন্ত্রণা। পঙ্খী হাঁটা ধরল উল্টো দিকে। চড়ুই তাকে কিছু বলতে নিলেই উত্তর দিল, আমাকে এই নিয়ে প্রশ্ন করো না মা। আমার মতামত যদি মানতে না পারো তাহলে বলে দিও, আমি নিজ উদ্যোগে নিজেকে আবার গুটিয়ে নেব আগের মতো। পঙ্খী থামল না আর। দ্রুত পায়ে প্রস্থান করল ড্রয়িং রুম থেকে। পেছনে ফেলে গেল কতগুলো প্রশ্নবিদ্ধ চেহারা। মুহূর্তেই আরুষ কুহুর বিয়ে নিয়ে উত্তেজনাটা চাপা পড়ে গেল। এমনকি তাদের নিজের মধ্যেও। বেমালুম ভুলে বসল তাদের এতক্ষণের সবটা, শুধু স্তব্ধ নয়নে তাকিয়ে রইল পঙ্খির পানে। বদ্ধ রুমটার আসবাবপত্র গুলো চুরমার হচ্ছে আয়ুষের হস্তাঘাতে। তার সাথেই ভেঙে চুরমার হচ্ছে আয়ুষের অন্তঃকরণ। সত্যিই আজ চণ্ডীদাস মরে যাচ্ছে। তবে দেহের দিক দিয়ে নয়, মনের দিক দিয়ে। কিন্তু কল্পের মতো আজ সেই চণ্ডীদাসের রজকিনী ছুটে আসছে না। হু হু চিৎকার তুলে কাঁদছে না তার চণ্ডীদাসের লাশের পাশে। আজকের রজকিনী যে নিজেই চণ্ডীদাসকে দগ্ধ করেছে। ছুরিকাঘাত করে মেরে ফেলতে চাইছে এই আয়ুষকে। ওই মেয়ের এত সাহস। আয়ুষ বিন চৌধুরীকে প্রত্যাখ্যান করে। কি করে হয় এমনটা। চিৎকার করতে করতেই রুমের কর্নারে থাকা বড় ফ্লাওয়ার ভাসটি ছুঁড়ে ফেলল ফ্লোরে। ঘন ঘন নিঃশ্বাসের দরুম চওড়া বক্ষ বিগলিত হয়ে উঠা নামা করছে আয়ুষের। সহ্য হচ্ছে না কিছুই। পঙ্খী কেন তার অনুভূতিগুলো বুঝছে না? কেন এভাবে তাপে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে সে? কেন? ক্লান্ত হয়ে খাটের কার্নিশে পিঠ ঠেকিয়ে ফ্লোরেই বসে পড়ল আয়ুষ। একটা পা মেলে দিয়ে আরেকটার হাঁটু ভাঁজ করে তার উপর একটা হাত রাখল। মাথা ঠেলে আছে পেছনে দিকে। কণ্ঠনালী কাঁপিয়ে একটা সিক্ত ঢোক গিলল সে। চোখ বুঝতেই চোখের পাতায় ভেসে এলো সেই প্রথম দিনের কথা। যেদিন ওই বন্দি অবস্থায় মুখোশের আড়ালে লুকিয়ে থাকা পঙ্খির গোলগাল হাতটা ছুঁয়েছিল আয়ুষ। কি যে এক অদ্ভুত অনুভূত হচ্ছিল তখন, আয়ুষ কাউকে বোঝাতে পারেনি। হিংস্র বাঘিনীর ন্যায় ওই দীপ্তিময় আখি জোড়ার কথা কি আয়ুষ চাইলেই ভুলে যেতে পারবে? কখনোই না। ওরা যে আয়ুষের মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। চাইলেই কি আয়ুষ পঙ্খির শরীরের অদ্ভুত মন মাতানো ঘ্রাণটা ভুলে যেতে পারবে? সম্ভবই নয়। ওই ঘ্রাণটা নাকে লাগলেই যে বারবার ছুটে গিয়ে পঙ্খির শরীরে নাক ডোবাতে মন চায়, যাতে ওই ঘ্রাণটা আরো আসক্ত করে ফেলে আয়ুষকে, এতটা আসক্ত, যতটা হলে একটি মানুষ আরেকটি মানুষের মনের মধ্যিখানে বসবাসের অধিকার পায়। পুরুষ জাতির উপর আমার বিন্দু পরিমাণও বিশ্বাস নেই মা। আমার মস্তিষ্ক বলছে আয়ুষ আমায় একদিন ঠিক ঠকাবে। কথাটা বেশ কঠোর মনোভাব নিয়ে বলতে চাইলেও কোথাও যেন এসে আটকে গেল পঙ্খির কণ্ঠ। কোলের উপর দুই মেয়ে মাথা দিয়ে শুয়েছে চড়ুইয়ের। আপন গতিতে সে দুজনের চুলেই আলতো হাত বোলাচ্ছে। পঙ্খির কথায় তাকে প্রশ্ন করল, তোর এমন মনে হওয়ার কারণটা কি মামনি? পঙ্খী থেমে উত্তর দিল, উনি তোমাদের মন রক্ষার জন্য এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে মা। ভালোবাসাটা নেই। উনি হয়তো ভাবছেন বিয়ের পর সবটা গুছিয়ে নেবে। কিন্তু একটা সময় সোসাইটিতে যখন আমার জন্যই উনাকে হীন কথা শুনতে হবে তখন আমাকে উনার সহ্য হবে না। চড়ুই মন দিয়ে শুনল তার মেয়ের কথাগুলো। আস্তে করে বলল, তুই খুব বড় হয়ে গিয়েছিস মামনি। পঙ্খী উত্তর দিল, পরিস্থিতি বড় করে দেয় মা। কথাখানা যে কতটা গভীর থেকে বলেছে, সেটা ঠাউর করতে গিয়েই চড়ুইয়ের অন্তরটা দগ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে মন থেকে একটিবার জানতে চাইল, কেন তার এই ফুলটাকে এতগুলো বছর তার থেকে দূরে রেখেছে। কেন তাকে এত এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলেছে যে মেয়ে এখন ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে মনের কথা না শুনেই মস্তিষ্ককে বেশি প্রাধান্য দিচ্ছে। কেন তার এই ফুলটাকে বয়সের তুলনায় এতটা বেশি ম্যাচিউর করে দিল। তার কুহু মামনির মতো করলে কি খুব বেশি ক্ষতি হতো? আয়ুষ ভাইয়া যদি তোকে সত্যিই ভালোবাসে। নীরবতা ছাড়িয়ে কুহুর কথাখানা ঝংকার তুলল পঙ্খির কানে। মন জানে, আয়ুষ যে কিছুটা হলেও তার প্রতি দুর্বল।
কিন্তু এই দুর্বলতা যে কদিন পরে চলে যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। জানি না বোন, আমি সত্যিই কিছু জানি না। শুধু এটা জানি, আমি কখনোই উনার যোগ্য নই। কি সব বলছিস বোন? আরুষ ভাই যদি আমাকে তার যোগ্য মনে করতে পারে, তাহলে তোকে কেন নয়? তাদের দুজনের মধ্যে তো কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের দুজনের মধ্যে তো পার্থক্য আছে। কথাটা যেন স্তব্ধ করে দিল কুহুকে। শুধু তাই নয়, এই একটা কথায় পঙ্খির হাত দুটো আপনা আপনি থেমে গেল মেয়েদের চুলের ভাঁজে। কি বলল তার মেয়ে এটা? সে আলাদা। পঙ্খী মামুনি নিজেকে এখনো আমাদের থেকে পর ভাবে। সে কি মাতৃস্নেহ দিতে এতটাই কার্পণ্যতা করছে? কুহু স্তব্ধ নয়নে তাকিয়ে রইল পঙ্খির দিকে। কথা যেন গলায় আটকে আসছে তার। তবুও কাতর কণ্ঠে এটুকুই বলে উঠল, তো তুই তো আমার বোন। কণ্ঠের মোলায়মতা পঙ্খির হৃদয়টা নাড়িয়ে দিল। একটু এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল কুহুকে। আমি ওভাবে বলতে চাইনি বোন। প্লিজ তুই মন খারাপ করিস না। আমি জানি তুই আমার বোন, কিন্তু আয়ুষ ভাইয়ের জন্য আমি পারফেক্ট নই। আরুষ ভাই তোকে যার তার সামনে পরিচয় দিতে পারবে, কিন্তু আয়ুষ ভাই তা পারবে না। উনি গ্র্যাজুয়েটেড, ফরেন থেকে সার্টিফিকেটধারী, আর আমি ঠিক করে মাধ্যমিকটাও দিতে পারিনি। আমি বড় হয়েছি হাজারো যৌনপল্লীর মানুষদের সাথে, সেই হিসেবে আমি নিজেও একটা চরিত্রহীন। সইতে পারল না চড়ুই। পঙ্খির মুখে নিজের হাত ঠেকিয়ে ধরল। কান্নারত কণ্ঠে বলল, চুপ কর তুই, চুপ কর। তুই ওসব কিচ্ছু নস, তুই আমার মেয়ে। আমার মেয়ে কখনোই চরিত্রহীনা হতে পারে না। তোর ওসব কোনো পরিচয় নেই, তোর একটাই পরিচয়, তুই এই চৌধুরী বাড়ির মেয়ে, আবির বিন চৌধুরী আর চড়ুই বিনতে চৌধুরীর মেয়ে, বুঝেছিস? ফিচেল হাসল পঙ্খী। আস্তে করে কাতর কণ্ঠে বলল, তুমি বলছো, কিন্তু সমাজ তা মানবে না মা। কিছুক্ষণ নীরবতায় ছেয়ে গেল পুরো রুমটা। কারোর মুখে কোনো কথা নেই। পঙ্খী চোখ বুজে আছে, সেই দিকেই অপলক তাকিয়ে আছে কুহু। হঠাৎ সে প্রশ্ন করে বসল, তুই আয়ুষ ভাইয়াকে ভালোবাসিস? চট করে চোখ খুলে গেল পঙ্খির। নিজের ভেতর কি হলো ঠিক বুঝতে পারল না সে। নিজের দ্বিধাযুক্ত মনকে আচ্ছা করে গালি দিল কয়েকটা। কেন তাকে এমন হ্যাঁ না এর গোলকধাঁধায় ফেলছে? কঠিন এক সিদ্ধান্ত নিয়ে পুনরায় চোখ বুজল সে। শক্ত কণ্ঠে উচ্চারণ করল, না। তাহলে কাঁদছিস কেন? চুপ রইল পঙ্খী। এই প্রশ্নটার ঠিক কি উত্তর দেওয়া যায় ভেবে পেল না। কুহুও দ্বিতীয়বার আর জিজ্ঞেস করল না। শুধু অপেক্ষা করতে লাগলো পঙ্খির উত্তরের। গুনগুনিয়ে আসা শব্দটা যেন ধীরে ধীরেই চওড়া হতে লাগলো পঙ্খির কানে। নিজেকে শান্ত করে বুঝতে চেষ্টা করল শব্দটার উৎস। আয়ুষের কণ্ঠ না এটা। চড়ুই আপন মনেই দরজার দিকে তাকিয়ে বলে উঠল, এত রাতে কি হলো আবার? পঙ্খী মনোযোগ দিল বাইরে থেকে ভেসে আসা কণ্ঠটায়। না, এটা আয়ুষ না, আরুষ। ওই তো আরুষ জোর দিয়ে কারোর দরজায় করাঘাত করছে আর বলছে, ভাই দরজা খোল ভাই। আয়ুষ ভাই প্লিজ দরজা খোল, তুই ঠিক নেই ভাই। আমি অনুভব করছি। ভাই, উত্তর দে প্লিজ। কথাগুলো কানে যেতেই তড়িৎ গতিতে চড়ুইয়ের কোল থেকে লাফিয়ে উঠল পঙ্খী। সাথে তার ব্যতিব্যস্ত কণ্ঠ, আমার আয়ুষ ভালো নেই। কি হয়েছে ওর? ঘন ঘন শ্বাস ফেলছে সে। উঠে বসল কুহু। বলল, তুই আয়ুষ ভাইকে ভালোবাসিস বন? তুই ভালোবাসিস? পঙ্খী ব্যস্তভাবে নামতে নিল। উন্মাদের মতো চেঁচিয়ে বলল, হ্যাঁ, হ্যাঁ, ভালোবাসি আমি উনাকে। অনেক বেশি ভালোবাসি। পরক্ষণেই আবার কণ্ঠের তেজ কমিয়ে বলল, আয়ুষ, আয়ুষ ঠিক নেই। আমাকে যেতে হবে উনার কাছে। দ্রুততার সাথে বিছানা ছেড়ে ছুটতে গিয়ে নামার সময় পায়ে ওড়না বেঁধে পড়তে নিয়ে কোনো মতে নিজেকে সামলে প্রাণপণে ছুটল সে। এলোমেলো চুলগুলোও ঠিক করার জন্যেই। ওড়নাটাও নিল না, পড়ে রইল ফ্লোরে। চড়ুই চেয়েও আটকাতে পারল না পঙ্খিকে। কুহু বলল, মাম্মা, মাম্মা, বোন ভালোবাসে আয়ুষ ভাইকে। আমি জানি বোন সত্যিই ভালোবাসে তাকে। আমি আয়ুষ ভাইয়ের জন্য বোনের চোখে কান্না দেখেছি বারংবার। নিজের পাশে এলোমেলো পঙ্খিকে দেখে ঠিক চিনতে পারল না আরুষ। জিজ্ঞেস করল, কে তুই? পঙ্খী হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, ও পঙ্খী আমি। উনার কি হয়েছে আরুষ ভাই? আপনি এভাবে দরজাচ্ছেন কেন? তীব্র রাগে ফেটে পড়ল আরুষ।
দিক বিদিক চিন্তা না করেই ঠাটিয়ে একটা থাপ্পড় মারল পঙ্খির বাগালে। শক্তপোক্ত হাতের জোরে টিকল না পঙ্খি, লুটিয়ে মাটিতে পড়ল। চিৎকার শুনে এতক্ষণে বাড়ির প্রায় সকলেই চলে এসেছে। নিবিড় দৌড়ে এসে পঙ্খিকে আগলে ধরে আরুষকে ধমকে বলল, কি হচ্ছে কি এসব আরুষ, মারলি কেন ওকে তুই? তাড়াহুড়োয় চোখের দিকে খেয়াল করল না আরুষ। নিবিড়কেই আবির ভেবে বসল, কারণ সহজ, নিবিড় এরকম কঠিন স্বরে খুব কমই কথা বলে। আরুষ এগিয়ে গেল নিবিড়ের কাছে, বলল, সরি বড় বাবা, আজ তোমার কথাও শুনতে পারবো না আমি। তোমার এই মেয়ের জন্যই ভাইয়ের এই অবস্থা। সরো তুমি। বলেই পঙ্খির হাত ধরে টেনে ছাড়িয়ে নিল পঙ্খিকে। আরুষ নিজের মধ্যে নেই, পঙ্খির এলোমেলো চুলের মুঠি ধরে চিৎকার করে বলল, এখন কাঁদছিস কেন তুই? আর এখানে কেন এসেছিস? তুই যাবি না আমার ভাইয়ের কাছে? যেতে দেবই না তোকে আমি। পেছনে থেকে সবাই মিলে আরুষকে থামানোর ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু আরুষের শরীরে যে অসুর ভর করেছে, কারোর শক্তিই যেন টিকছে না তার কাছে। এত অহংকার কেন তোর? এত অহংকার কোথা থেকে আসে? নোংরা বস্তি থেকে তুলে এনেছে ভাই তোকে। তোর সুখের জন্য ফিরিয়ে দিয়েছে তোকে। একমাত্র তোকে ভালোবাসে বলেই তুই প্রতিপক্ষের লোক জেনেও ভাই তোর গলায় ছুরি চালায়নি, যেখানে তোর মতো চুনোপুটি দুদিনও প্রাণ নিয়ে থাকতে পারে না ওই ডেরায়। আর তুই কি না আমার সেই ভাইকেই প্রত্যাখ্যান করিস? এই বাড়িতে এসেই সাপের পা দেখে ফেলেছিস না? কুহু দৌড়ে এসে আরুষের হাত চেপে ধরল। আরুষ ভাইয়া, কি করছো কি তুমি? ছাড়ো বোনকে, ও তো ব্যথা পাচ্ছে। আরুষ শুনল না কুহুর কথা। পঙ্খী হাত জোর করে আরুষকে বলল, আপনি আমায় মেরে ফেলুন আরুষ ভাই। কিন্তু আমাকে প্লিজ আগে উনার কাছে যেতে দিন। উনার কি হয়েছে? প্লিজ যেতে দিন আমায়। আরুষ তীব্র রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে তড়িৎ গতিতে পঙ্খিকে মারার জন্য উঠিয়েও থেমে গেল কুহুর চিৎকার শুনে। ঘৃণায় হাত গুটিয়ে নিয়ে চুলের মুঠি ধরেই ধাক্কা মেরে ফেলল পঙ্খিকে। তাকিয়ে দেখল নাওপঙ্খী যে দেওয়ালে বাড়ি খেল, মাথার পেছনে থেকে গোলগলিয়ে রক্ত ঝরতে লাগল তার। চড়ুই, মামুনি, বলে আগলে ধরল পঙ্খিকে। দৈল ব্যতিব্যস্ত হলো তাকে নিয়ে। আরুষ দেখল না সেদিকে। দ্রুত পায়ে বদ্ধ দরজায় লাথি মারতে লাগল। তৃতীয় লাথিটা দিতেই দরজার ছিটকিনিটা ভেতর থেকে নড়বড়ে হয়ে খুলে গেল। স্পষ্ট বাইরে থেকে দেখা যাচ্ছে আয়ুষের অবচেতন দেহখানা খাটের কার্নিশে পিঠ ঠেকিয়ে। চোখ দুটো বন্ধ। সবাই দ্রুত পায়ে ঘরে ঢুকল। পঙ্খী যেতে নিলেই আরুষ খপ করে তার হাতের বাহু টেনে ধরল। একদম আমার ভাইয়ের কাছে যাবি না তুই। একদম না। পঙ্খিকে বাধা দিয়ে সে নিজেও গেল না। জোর করেই আটকে রাখল তাকে। আবির দ্রুত গিয়ে আয়ুষের চোখে মুখে পানি ছেটায়। একটু পরই জ্ঞান ফিরে এলো তার। চোখ মেলতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। চোখ মেলতেই বিধ্বস্ত পঙ্খিকে নিজের দিকে দৌড়ে আসতে দেখল আয়ুষ। প্রাণপণে ছুটছে সে। এসেই সবাইকে সরিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল সে। এলোমেলো ভাবে আয়ুষের দুগাল আগলে নিল নিজের গোলগাল, নরম হাতের মুঠোয়। উতলা কণ্ঠে শুধালো, আপনি ঠিক আছেন? কোথায় কষ্ট হচ্ছে আপনার? বলুন আমায়। কথা। দূরে যাও পঙ্খী। আয়ুষের তিনটে শব্দের এই কথা খানা স্তব্ধ করে দিল পঙ্খিকে। বিস্ময়কর চোখে তাকিয়ে রইল সে আয়ুষের দিকে। কি বলছে লোকটা? তাকে দূরে যেতে বলছে? না, যাবে না পঙ্খী, মানাবে সে আয়ুষকে। আবারও ব্যতিব্যস্ত হয়ে সে হন্তদন্ত সুরে বলে উঠল, আপনি এটা কেন বলছেন? হ্যাঁ, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি রাজি আপনাকে বিয়ে করতে। আপনি তো আমায় ভালোবাসেন তাই না? আপনি তো। আমি তোমায় চাই না। সরো পঙ্খী, চলে যাও আমার কাছ থেকে তুমি। শেষের কথাটা উচ্চস্বরে চেঁচিয়ে বলেই ধাক্কা দিয়ে ফেলল পঙ্খিকে। পঙ্খী ছিটকে গিয়ে পড়ল খাটের আরেক কোণায়। নিশ্চল চোখে আয়ুষের দিকে তাকিয়ে বাম দিকে মাথা ঠেকিয়ে রাখল আয়ুষের বিছানায়। আয়ুষ অভিমানে মুখ ফিরিয়ে নিল তার দিক থেকে। সবাই ব্যস্ত হলো আয়ুষকে নিয়ে। মিনিট তিনেক অতিবাহিত হলো ওসবের মাঝেই। সবাই আয়ুষকে জিজ্ঞেস করতে লাগলো সে ঠিক আছে কিনা, কোথাও কষ্ট হচ্ছে কিনা, এর মুখ জ্ঞান হারালো কিভাবে। এত কিছুর মাঝে আয়ুষ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিচের দিকে। মাঝখানে শুধু আস্তে করে উচ্চারণ করল, ঠিক আছি আমি। আর একটা টু শব্দও করল না।
পঙ্খী তার পাশেই আছে, একটুখানি দূরত্ব শুধু। তবু আয়ুষের বুকটা কেমন ছটফট করছে। এতজনের মাঝেও যেন পঙ্খির গায়ের অদ্ভুত ঘ্রাণরানাকে এসে বাড়ি খাচ্ছে তার। ইচ্ছে করছে আরো কাছ থেকে নিতে ঘ্রাণটা। পঙ্খির শরীরে নাক গুজে রাখলে হয়তো ভালো হতো। চোখ দুটোও ভীষণ জ্বলছে তার। কেন? পঙ্খিকে চোখ ভরে দেখার তৃষ্ণায়। এই পাশটায় সবার ফাঁক ফুকুর দিয়ে আয়ুষের অবাধ্য দৃষ্টি আবারও গেল পঙ্খির দিকে। কেমন খাটে মাথা ঠেকিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। সেকেন্ডের মাথায় কুহু এগিয়ে গেল পঙ্খির কাছে। তারও কণ্ঠ যেন ক্ষীণ হয়ে এলো। পঙ্খির প্রতিটি আঘাত যে অল্প হলেও তার উপর প্রভাব ফেলেছে। মাথার পেছনটায় অসহ্য ব্যথা করছে তার। এর মানে পঙ্খির তো আরো বেশি হওয়ার কথা। কি করে সইছে মেয়েটা? একটু ঝুঁকে আস্তে করে ডাকলো তাকে। বোন, ওঠ, চল ঘরে চল। পঙ্খির নড়চড় হলো না। কুহু এবার একটু স্বর উঁচু করেই ডাকলো। বোন, ভালো লাগছে না। ঘরে গিয়ে রেস্ট নিবি চল। বলেই আলতো ধাক্কাও দিল তাকে। কিন্তু উঠল না সে। আয়ুষ এতক্ষণে একটু ভয় পেল মনে হয়। এই দিক থেকে সবাইকে সরিয়ে বসা অবস্থায় এগিয়ে গেল পঙ্খির কাছে। হাতটা ধরে আলতো টান দিতে নিয়ে বলতে নিল, পঙ্খী, যাও এখান থেকে। সম্পূর্ণ করতে পারল না আর। তার আগেই পঙ্খির নিথর দেহটা সামনে ঝুঁকে পড়তে নিলেই দ্রুত আয়ুষ ধরল তাকে। পিঠ জুড়ে তাজা রক্তের স্রোত দেখে স্তব্ধ হয়ে গেল সে। এমনকি বাকিরাও। হঠাৎ আয়ুষের কি হলো জানা নেই। এতক্ষণের শান্ত ভাবমূর্তিটা আর রইল না। কেমন যেন উন্মাদ ভর করল তার উপর। পঙ্খিকে সম্পূর্ণ টেনে নিল নিজের বাহুডোরে। তাড়াহুড়োয় পঙ্খির গালে চাপড় দিয়ে ডাকতে গেলেই লক্ষ্য করল তার গালে ফুটে আছে শক্তপোক্ত আঙুলের ছাপ। ভ্রুজোড়া কুঁচকে এলো তার। বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে খেতে লাগলো। উদ্বিগ্ন হয়ে ডাকল সে, পঙ্খী, এই পঙ্খী, কি হলো তোর? এই, চোখ খোল। দ্রুততায় চোখ ফেরালো আবার সামনে সবার দিকে। চেঁচিয়ে জিজ্ঞেস করল, আমার পঙ্খির এই অবস্থা কি করে হলো? কে করলো এরকম? উত্তর দাও তোমরা। পাগলের মতো চিৎকার করছে আয়ুষ। চড়ুই সহ অন্যরাও পঙ্খিকে ধরতে নিলেই আয়ুষ তাকে আরো নিজের সাথে জড়িয়ে ধরল। বলল, খবরদার কেউ ছোবে না ওকে। একদম কেউ না। তোমরা ওর এই হাল করেছো। আবার আসছো কেন ওকে কেড়ে নিতে? দেব না, দেব না আমার পঙ্খিকে। আরুষ এগিয়ে নিয়ে বলতে নিল, ভাই, ওর মাথা থেকে রক্ত পড়ছে। প্লিজ ছাড় ওকে, দেখতে দে। না, একদম আমার পঙ্খিকে নিতে আসবি না তোরা। কি চাইছিস তোরা? কেন আমার পঙ্খিকে আঘাত করলি? কোন সাহসে তোরা আমার পঙ্খির গায়ে হাত তুললি? চিৎকারের জোরে থাকা দায় হয়ে পড়ছে সবার। চড়ুইয়ের কাঁদতে কাঁদতে বেহাল দশা। আয়ুষ বাবাই, আমার মেয়েটার এ কি হলো? দে না ওকে আমার কাছে। না, দেব না। একদম দেব না আমার পঙ্খিকে। তোমরা কেউ ওর ভালো চাও না। কেউ ওকে পছন্দ করো না। মেরে ফেলতে চাও ওকে। আমি থাকতে তা হবে না। বলেই আবার ব্যস্ত হলো পঙ্খিতে। কাতর কণ্ঠে ঠেলে ঠুলে তাকে ডাকতে লাগলো, পঙ্খী, ওঠ, ওঠ পঙ্খী। চুপ করে থাকিস না প্লিজ। আমি সরি, সত্যি বলছি, সরি সরি সরি। আর রাগ করব না তোর উপর। ওঠো না। এই, ওঠ। তুই জিজ্ঞেস করছিলি না আমার কোথায় কষ্ট হচ্ছে? এই দেখ, দেখ আমার বুকে ব্যথা করছে খুব। পঙ্খী, আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে পঙ্খী, ওঠ না। কোথায় পঙ্খী, কোথায় তার সারা? সে তো নিথর হয়েই পড়ে রইল আয়ুষের কোলে। কেউ চেয়েও এগোতে পারছে না আয়ুষের কাছে। এগোতে গেলেই সে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করছে সে। আয়ুষের আর্তনাদ ধীরে ধীরে কান্নায় পরিণত হচ্ছে যেন। সবাই যেন আজ অন্য এক আয়ুষকে দেখছে। তার চোখে জল, বুক ভরে কাউকে চাওয়ার আর্তনাদ। সবাই অবাক চোখে দেখছেই তাকে। কি একটা অদ্ভুত পরিস্থিতি। এরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু গোপনে। পৃথিবীর বাকি লোকগুলো এদের এমন করুণ অবস্থা না দেখলে বুঝতেই পারবে না কতটা ভালোবাসা মিশে আছে তাদের অপ্রকাশিত ভালোবাসার গল্পে। না ব্যক্ত করেছে নিজেদের মধ্যে, আর না অন্য কাউকে জানিয়েছে। পরিস্থিতি দুজনকে দুদিক দিয়েই ঘিরে ধরল যেন। এত ভালোবাসার পরেও একজন আরেকজনের কাছে প্রকাশ করতে পারছে না। কোনো না কোনো টানাপোড়েন থেকেই যায় শেষমেশ। কারোর হয়তো ম্যাচিউরিটির কারণে, আবার কেউ হয়তো বিপরীত দিকের মানুষটির প্রতি অভিমান করে।
কিন্তু কেউ কারোর একটুখানি যন্ত্রণা সহ্য করতে পারল না। কি হয়েছে না জানেই আয়ুষের জন্য ছুটে এসেছে পঙ্খী। ঠিক যেমনটি রজকিনীর কাহিনী। কিন্তু তার ভাগ্য রজকিনীর মতো নিষ্ঠুর নয়। সে আয়ুষকে প্রাণপণেই ফিরে পেয়েছে। আয়ুষের পাগলামি যেন সময়ের সাথে সাথে বাড়তেই আছে। কাউকে ধরতে পর্যন্ত দিচ্ছে না পঙ্খীকে। নিজের সাথেই ধরে আছে, যেন ছেড়ে দিলেই কেউ নিয়ে যাবে তাকে। হসপিটালে নেওয়া সম্ভব হয়নি পঙ্খীকে। অগত্যা ডাক্তারকেই আসতে হলো বাড়ি বয়। অনেক বোঝানোর পর শুধু ডাক্তারকেই যেতে দিল পঙ্খীর কাছে। মাথার পেছনে দিকটা ওয়াশ করিয়ে ব্যান্ডেজ করে দিল ডাক্তার। আয়ুষ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, আমার পঙ্খী চোখ কেন মেলছে না ডক্টর? ও ঠিক হয়ে যাবে তো? ডাক্তার মুচকো হেসে বলল, আপনি চিন্তা করবেন না মি চৌধুরী। উনি ঠিক আছে। সিরিয়াস কিছু হয়নি। মাথা ফেটেছে একটু, সময় মতো মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। আর মানসিক চাপের কারণে জ্ঞান হারিয়েছে বলতে গেলে। জ্ঞান ফিরবে একটু পরেই। খেয়াল রাখবেন উনার। ডাক্তার চলে গেল। চড়ুই দূর থেকেই মুখে আঁচল গুজে কাঁদছে। মেয়েটার এই অবস্থায় একটু ছুতেও পারছে না তাকে। দইল যেন আয়ুষের কাণ্ডে ভয় তটস্থ। সব যখন শান্ত তখন মিনমিনিয়ে বলল, আয়ুষ বাবাই, মামনিকে এবার ওর রুমে নিয়ে যাই। রেস্ট করুক ও। সাথে সাথেই উদ্বিগ্ন হয়ে আয়ুষ আরেকটু নিজের সাথে জড়িয়ে নিল পঙ্খীকে। বলল, না, কোথাও যাবে না আমার পঙ্খী। আমার কাছেই থাকবে ও। যাও, তোমরা সবাই চলে যাও। বিপাশা বলতে নিল, এটা কি করে হয় বাবাই? পঙ্খী তোর ঘরে। বললাম তো আমার পঙ্খী এখন আমার কাছেই থাকবে। যাও তোমরা সবাই। পঙ্খীকে রেস্ট নিতে দাও একটু। সবাই একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করল। আয়ুষের কথার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিছু বলার সাহস খুঁজে পেল না কেউই। তবুও কুহু আস্তে করে বলল, আয়ুষ ভাইয়া, আমিও একটু বোনের কাছে থাকি। আয়ুষের মন গলল কিনা জানা নেই। তবে এবার আর চেঁচিয়ে নয়, স্বাভাবিক স্বরে বলল, তোর নিজেরও শরীর ঠিক নেই কুহু। রেস্ট কর গিয়ে। ভাবিস না, আমি একাই যথেষ্ট আমার পঙ্খীর খেয়াল রাখতে। সারাটা জীবন আগলে রাখবো ওকে। তাও চাইলেও আর না চাইলেও। নীরবে একে একে প্রস্থান করল সকলেই। চড়ুই যেতে চায়নি। আবির বেশ জোর করেই নিয়ে গেল তাকে। রয়ে গেল শুধু আরুষ। অনুতাপের আগুনে সেও কি পুড়ছে একটু। হয়তো পুড়ছে, আবার হয়তো না। কাজটা ভালো করিসনি ভাই। একদম ভালো করিসনি। আয়ুষের শান্ত কণ্ঠের কঠিন কথাটা শুনেই তার দিকে দৃষ্টি দিল আরুষ। নিজেও বুঝতে পারছে কাজটা সে ভালো করেনি। কিন্তু পঙ্খিও তো ভুলই করেছে তাই না? ভাই, আমি আসলে বুঝতে পারিনি ওর এতটা আমি। ভেবে দেখেছিস আমার কেমন লাগছে এখন? পঙ্খির জায়গায় এখন যদি কুহু থাকতো, কষ্ট হতো না তোর? লজ্জায় মাথা নুয়ে ফেলল আরুষ। সত্যিই নিজের কাজের জন্য অনুতপ্ত সে। আয়ুষের পিঞ্জরে লুকানো পঙ্খির দিকে তাকালো একবার। ঈষৎ কহি হলে এতক্ষণে মরেই যেত। পঙ্খী শারীরিক ও মানসিক দুদিক দিয়েই কহির চাইতে স্ট্রং জানত আরুষ। কিন্তু জানা ছিল না তারও একটা সীমা আছে। আরুষ সেই সীমাটাই পার করেছে আজ। মিনিট পাঁচেক পর ধীরে ধীরে জ্ঞান ফিরল পঙ্খী। তা দেখেই আয়ুষ বলল, জ্ঞান ফিরছে পঙ্খির। হুট করে তোকে দেখে ভয় পেতে পারে। এখন রুমে যা তুই। অনেক রাত হয়েছে। তুই একা থাকবি। একা কোথায়? আমার পঙ্খী আছে না সাথে। কতটা মনের জোর নিয়ে কথাখানি বলল আয়ুষ। বুঝতে পেরে আর একটা বাক্যও ব্যয় করল না আরুষ। আয়ুষের পাশ থেকে উঠে নিঃশব্দে রুম ত্যাগ করল। গালে কারোর আলতো স্পর্শ যেন হঠাৎ শিহরণ বইয়ে দিল পঙ্খির মনে। আস্তে ধীরে চোখ খুলতেই মুখের উপর আয়ুষের ক্লান্ত দৃষ্টিজোড়া পরিষ্কার হলো। চিন্তিত মুখশ্রীটা কেমন যেন ঝড় বইয়ে দিল অন্তরে। একটু সময় নিয়ে বিবেচনা করতেই নিজেকেই সম্পূর্ণ আবিষ্কার করল আয়ুষের কোলে নিবন্ধ অবস্থায়। হঠাৎ আয়ুষের কি হলো জানা নেই। কেমন যেন উতলা হয়ে উঠল। তড়িঘড়ি করে মুখ গুজল পঙ্খির কাঁধে। নিজের দুহাতে জড়িয়ে নিল পঙ্খির গলা। ফুপিয়ে কেঁদে উঠল বাচ্চাদের মতো করে। পঙ্খির বুকের ভেতর তলপার অবস্থা। কিন্তু একটা শব্দও উচ্চারণ করল না মুখ দিয়ে। নীরবে সয়ে গেল আয়ুষের হৃদয় নিংড়ানো কান্না। আমি সরি পঙ্খী। তোমায় এত বেশি কষ্ট দেওয়ার জন্য সরি। তোমায় তখন ওভাবে দূরে ঠেলে দেওয়ার জন্য সরি। তুমি তখন জিজ্ঞেস করছিলে না আমার কোথায় কষ্ট হচ্ছে।
আগোছার ভাবে পঙ্খির ডান হাতটা তুলে নিজের বুকের বা পাশটায় চেপে ধরে বলল, এই দেখো, এইখানটায়, এইখানটায় খুব কষ্ট হচ্ছে আমার। খুব খুব বেশি কষ্ট হচ্ছে পঙ্খি। মনে হচ্ছে কেউ অদৃশ্য ছুরি চালাচ্ছে বুকে। আমায় ছারখার করে দিচ্ছে পঙ্খি। পঙ্খি গোল গোল চোখে তাকিয়ে রইল আয়ুষের চৌড়া পিঠের পানে। কান্নার ফলে যেটা বারবার কেঁপে উঠছে। নিজের কাঁধে তরলেরও অস্তিত্ব পেল পঙ্খি। লোকটা এতটা কেন করছে? সত্যিই ভালোবাসে? উত্তরটা হয়তো হ্যাঁ। কিন্তু পঙ্খি তখনও নীরব। আয়ুষের পাগলামো যেন মাত্রা ছাড়াচ্ছে। উদ্ভ্রান্তের মতো বলতে লাগলো, আমার হয়ে থেকে যাও না প্লিজ। কেন তুমি বুঝতে চাইছো না তোমাকে আমার লাগবে? কেন আমায় চাও না তুমি? বলো। পঙ্খির পাগল পাগল লাগছে। ঈশ্বাস, কেমন করছে লোকটা? শান্ত কণ্ঠে পঙ্খি জিজ্ঞেস করল, ভালোবাসেন আমায়? ভালোবাসি তো, অনেকটা ভালোবাসি। যতটা তুমি চাও তার থেকেও বেশি ভালোবাসি তোমায়। কিন্তু আমি যে আপনাকে বিয়ে করতে পারবো না। তড়িৎ গতিতে পঙ্খির কাঁধ থেকে মুখ তুলল আয়ুষ। মুখে প্রশ্নাত্মক চাহনি নিয়ে বলল, কেন পারবে না তুমি? হ্যাঁ, কেন পারবে না? আমি তোমার যোগ্য না তাই না? ঠিক আছে, তুমি ঠিক কেমনটি চাও বলো। আমি আমি নিজেকে ওভাবেই তৈরি করব। এটা সম্ভব নয় কখনোই। আয়ুষ যেন খুব বিরক্ত হলো। হাইপার হলো কিন্তু প্রকাশ করল না। ভিক্ষুকের মতো চাইতে লাগলো পঙ্খিকে। কেন করছো এরকম তুমি? কেন করছো? আমায় তুমি কেন মেরে ফেলতে চাইছো? এত করে বোঝানোর পরও না না করছো। পঙ্খি উত্তর দিল না। আয়ুষ নিজেকে শান্ত করল একটু। আবারও কাতর কণ্ঠে বলতে লাগলো, প্লিজ পঙ্খি, বিয়ে করে নাও না আমায়। কথা দিচ্ছি, একদম বকবো না তোমায়। একটুও চোখ রাঙাবো না। তুমি যা বলবে তাই তাই করব। ঘুরতে নিয়ে যাব, তোমায় চা করে খাওয়াবো, জামা কাপড় ধুয়ে দেব, পা টিপে দেব, সব করব, সব। তুমি শুধু আমায় বিয়েটা করে নাও। এতটা সিরিয়াস মুহূর্তেও কেমন হাসি পেয়ে গেল পঙ্খির। তবে তা প্রকাশ করল না। ঢুক দিলে বলল, সব করতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, সব করব। তুমি শুধু বিয়ে করো আমায়। সমাজের সামনে একটা অশিক্ষিত মেয়েকে নিজের বউ হিসেবে পরিচয় দিতে পারবেন? ভ্রু কুঁচকে এলো আয়ুষের। পঙ্খি কি বলল এটা? সে বিয়ে করবে অথচ বউ বলে পরিচয় দিতে পারবে না, এমন হয় নাকি? কেন পারবো না? বউ তো বউই হয়। আপনার বন্ধুমহল যখন জিজ্ঞেস করবে, কেন একটা বস্তির মেয়েকে বিয়ে করলেন, তার তো চরিত্রেও দোষ থাকতে পারে, তখন কি উত্তর দিবেন? কেন এমন উদ্ভট প্রশ্ন করছো পঙ্খি? তুমি এই বাড়িরই মেয়ে। আর চরিত্রের বিষয়টা, আমি আমার বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট অন্য কাউকে দিতে বাধ্য নই। আর যেই বন্ধু এমন প্রশ্ন করবে, আমি তার সাথে চলনসই নই কখনোই। যদি কদিন পর মনে হয় আমায় বিয়ে করে ভুল করেছেন, আমি তোমায় ভালোবেসেই জীবনের চরম ভুলটা করেছি, এর থেকে বড় ভুল আর কিছু হতেই পারে না, তাই ওরকম মনে হওয়ারও কোনো কারণ নেই। আমি জানবো, আমি প্রথম থেকেই ভুল ছিলাম। পঙ্খি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়ুষের দিকে। লোকটা প্রতিটা প্রশ্নের উত্তর দিতে একটুও ভাবছে না। নির্দ্বিধায় সব উত্তর দিয়ে যাচ্ছে। ছেড়ে যাবেন আমায়? যখন মনে হবে ছেড়ে যাওয়া উচিত, তখন নিজেকেই বিলীন করে দেব দুনিয়া থেকে। তোমার প্রতি কোনো অভিযোগ থাকবে না আমার। আর একটি প্রশ্নও করল না পঙ্খি। দুহাতে জড়িয়ে ধরল আয়ুষকে। আয়ুষও আবার মুখ গুজল পঙ্খির কাঁধে। মন জানান দিচ্ছে সে সফল। তবুও নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করে নিল, বিয়েটা করছো তো আমায়? হুম। বিয়ের রাতে বাসরটাও হচ্ছে তাহলে? চৌধুরী ভিলার ড্রয়িং রুমে পরিবারের প্রতিটি সদস্য উপস্থিত। সময়টা অফিস আওয়ার হলেও কেউই অফিসে যায়নি। সবার মুখেই থমথমে ভাব বিরাজমান। বেশ কিছুক্ষণ পর নীরবতা ছাড়িয়ে দোয়েল বলল, গতকাল সন্ধ্যা থেকে তোমাদের এসব শুরু হয়েছে। প্রথমে আরুষ বাবাইয়ের দুষ্টামি। সবার মুড নষ্ট করে দিলে। সেই সমস্যার সমাধান ঘটল রাত প্রায় 11টায়। মাঝখানের সময়টুকু শুধু শুধু কুহু মামুনি কষ্ট পেল। অথচ তারও দোষ রয়েছে, যে সে কখনো কাউকে জানায়নি। এতটা রাত করে এদের দুজনের সব ঠিক হলো, তারপরই বেঁকে বসল পঙ্খি মামুনি। আয়ুষ বাবাই অসুস্থ হলো, এদিকে আরুষ বাবাই কি করলি? রাগের মাথায় পঙ্খি মামনিকেই আঘাত করে বসলি। শুধুমাত্র আমার বোন বলেই চুপ করেছিল।
আজবনের জায়গায় যদি আমি থাকতাম তোকে আমি কষিয়ে দুটো থাপ্পড় দিতাম। দোয়েলের কথার দৌলতে মাথা নুয়ে ফেলল আরুষ। বলল, আমি সত্যিই লজ্জিত বিষয়টির জন্য। তখন আমার মাথা ঠিক ছিল না, ভাইয়ের কি না কি হয়েছিল ভেবেই আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি পঙ্খির কাছে। আরুষের কথা শুনে দোয়েল আর চোখে তাকালো পঙ্খির দিকে। তা দেখে পঙ্খি বলল, আরুষ ভাইয়ার কোনো দোষ নেই বম্মা। আসলে আমি সব কিছুর জন্য দায়ী। দোয়েল আবারও কঠিন কণ্ঠে বলল, সে যাই হোক, সেটা সম্পূর্ণই তোমাদের ব্যাপার। আসল কথায় ফিরি। তো কাল প্রায় সারাটা রাত সবাইকে তটস্থ রেখে আজ সকাল হতে না হতেই তোমরা চারজন এসে বলছো তোমাদের একে অপরকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, আমরা যেন বিয়ের ব্যবস্থা করি, তাই তো? কণ্ঠের ধাঁচ খুব একটা সুবিধার লাগছে না কারোরই। একটু আগেই দোয়েল, চড়ুই, আবির, নিবিড় মিলে টানা আধ ঘন্টার শলা পরামর্শ শেষ করে এসেছে। তাদের মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে তা ঠিক কারোরই মাথায় ঢুকছে না। কুহু, পঙ্খি একে অপরের দিকে আর চোখে তাকালো। কুহু চোখের ইশারায় করুণতা প্রকাশ করল বেশ। পঙ্খিরও ঠিক একই অবস্থা। আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কাল থেকে তোমরা যা যা করেছ তার জন্য তোমাদের চারজনের মধ্যে কাউকেই ছাড় দেওয়া হবে না। তাই তোমাদের কাছে আমরা দুটো অপশন রাখছি। এর মধ্য থেকেই যে কোনো একটা তোমাদের বেছে নিতে হবে। গলা শুকিয়ে আসছে চারজনেরই। কি না কি শর্ত রাখে দয়াল। সে দেরি করল না, শান্ত কণ্ঠে স্বল্প সময়েই বাজ ফেলল চারজনের মাথায়। অপশন ওয়ান, তোমাদের বিয়ে হবে, তবে তোমাদের ইচ্ছেতে নয়। আরুষের সাথে পঙ্খির, আর আয়ুষের সাথে কুহুর। কি? উপস্থিত সবার মুখ থেকে একত্রে এই কথাটা শুনে একে অপরের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে রইল সবাই। দোয়েল কারোর অবস্থাই তোয়াক্কা করল না। বলল, আর অপশন দুই, আমরা তোমাদের চারজনেরই আলাদা আলাদা করে বিয়ে দেব। আগামী এক সপ্তাহের মধ্যেই আরুষ আয়ুষের জন্য অন্য দুটো মেয়ে খোঁজা হবে আর কুহু পঙ্খির জন্য সম্পূর্ণ নতুন দুটো ছেলে খোঁজা হবে। সব ঠিক হলে আগামী এক মাসের মধ্যেই তোমাদের চারজনের একই দিনেই বিয়ে হবে। কাজী সাহেব আসবেন, দুটো নয়, বরং একত্রে চারটে বিয়ে পড়াবেন। এবার সিদ্ধান্তটা তোমাদের। তোমরাই জানাও, বাড়িতে দুটো বিয়ে চাও নাকি চারটে বিয়ে? টুকটুকে লাল রঙের দুটো মণিপুরি শাড়ি পরে এগিয়ে এলো দুটো মানবী। একজনকে নিয়ে বসিয়ে দিল আরুষের পাশে, আরেকজনকে আয়ুষের পাশে। বিয়ের কাজ প্রায় শুরু হলো বলে সবার মধ্যেই একটা খুশি খুশি ভাব বিরাজ করছে। সুবর্ণ এসে টুক টুক করে কয়েকটা পোজে ছবি ক্লিক করে নিল দুই হবু দম্পতির। এসবের মাঝেই পঙ্খি ফিসফিস করে পাশে জিজ্ঞেস করলো, কাজ হয়েছে? হুম। ভেরি টাফ ছিল, তবুও লুকিয়ে আমি আর ভাই নিজেদের মধ্যে চেঞ্জ করে নিয়েছি। তোমরা আবার করোনি তো? না। তাহলে সব ঠিকই আছে তাই না? হুম। কাজী সাহেব গলা খাখারি দিয়ে বলে উঠল, তাহলে এবার বিয়ের কাজ শুরু করা যাক। নিবিড় বলল, হ্যাঁ, হ্যাঁ, কেন নয়। সবই ঠিকঠাক। সবকিছুই সবার প্ল্যান মতোই হয়েছে, তবুও কেন যেন একটা ভয় কাজ করছে আয়ুষের মনের ভেতর। পাশে থাকা সুন্দরী রমণীটির দিকে ফিরে দেখারও সময় পেল না যেন। কপাল বেয়ে নিজের অজান্তেই চিকন ঘাম দিচ্ছে পঙ্খির। কিন্তু কেন? তার তো আয়ুষের সাথেই বিয়ে হচ্ছে, তাহলে কারণটা খুঁজে পেল না পঙ্খি। একইভাবে একটুখানি ভয়ে ভয়ে অবস্থা আরুষ আর কুহুরও। কিন্তু কেউই কারোর কাছে বিষয়টি প্রকাশ করতে পারছে না। এ কেমন ফ্যাসাদে পড়ল চারজন। পরিবারের থেকে লুকিয়ে এমন একটা কাজ করার কারণেই হয়তো এমনটা লাগছে। আয়ুষের অবস্থা দেখে দোয়েল, চড়ুই চোখের ইশারাতেই মিটিমিটি হাসল। বাকিদের দিকে তাকিয়ে দেখল সবারই একই অবস্থা। আহারে, ছেলে দুটো মেনেই হয়তো নিতে পারছে না নিজের ভাইয়ের সাথেই পছন্দের মানুষের বিয়ে। একটু যেন দয়া হলো চড়ুইয়ের। চোখের ইশারায় দোয়েলকে কিছু একটা বোঝাতেই দোয়েল এগিয়ে গেল আরুষের কাছে। পেছনে থেকে গিয়ে দুজনকে আস্তে করে বলল, কি ব্যাপার আরুষ বাবাই? খুব চিন্তা হচ্ছে দেখছি তোর। আয়ুষ মেকি হাসার চেষ্টা করল। বুঝতে দেওয়া যাবে না সে আরুষ নয়, আয়ুষ। বলল, কই, এমনিই। মিটিমিটি হাসল দয়েল। না, আর নয়, এবার সত্যিটা বলেই দেওয়া যায়। চিন্তা করিস না, ঠিক মানুষটাই তোর পাশে আছে। আরুষ যাকে ভালোবাসে। কুহুই আছে। পাশাপাশি বসে থাকা দুটি মানব মানবীর মাথায় যেন এক টুকরো ছাদ ভেঙে পড়ল। তার মা এটা কি বলল?
পাশেরটা কুহু। কাজী সাহেব মাত্রই বিয়ে পড়ানো শুরু করছিলেন, তখনই আয়ুষ তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে হতভাগ কণ্ঠে আঙুল তাক করে বলল, ও কুহু। কুহুও যেন বিস্ময়ে উঠে দাঁড়িয়ে গেল। বলে উঠল, তুমি আয়ুষ ভাইয়া? কি যে একটা হট্টগোল ব্যাপার। ভুল মানুষের সাথে বিয়ে দেবে বলে আয়ুষ নিজেদের মধ্যে পরিবর্তন করে নিল যাতে বড়দের নির্বাচন করা কুহুপঙ্খী তাদের সাথেই থাকে। অথচ তারা বুঝতেও পারেনি তাদের মা বাবারা অতি সন্তর্পণে তাদেরই পছন্দ করা পাত্রীকে তাদের সাথে বিয়ে দেবে, আর তা জানানো হলো একেবারে বিয়ে শুরু হওয়ার সময়ই। বড়রা জানে না আয়ুষ নিজেদের মধ্যে পরিবর্তন করেছে। এদিকে আয়ুষ কুহুপঙ্খীও জানে না তাদের মা বাবাও তাদের পরিবর্তন করে নিয়েছে। অবশেষে বিষয়টা কি দাঁড়ালো? ঘুরে ফিরে পঙ্খী এসে পড়ল আরুষের পাশে আর কুহু আয়ুষের পাশে। বিষয়টা যেন মুহূর্তেই সবার জানা হয়ে গেল। বিশাল এক আলোচনা সমালোচনার পর রাগান্বিত কণ্ঠে চড়ুই বলে উঠল, ব্যাস, অনেক হয়েছে এসব। তোমরা চারজন বাড়াবাড়ির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছ। আমাদের কথা অমান্য করেছ। আমাদেরই ঘোল খাওয়ানোর কথা মাথায় এলো কি করে? নিজেদের মধ্যে পরিবর্তন করালে। এত বড় ছল! ছি! চড়ুই থামতেই দোয়েল একই সুরে বলে উঠল, আর কোনো ছাড় নয় তোমাদের। এবার আমরা যা বলবো তাই করবে তোমরা, আর তা এক্ষুনি। ভেবেছিলাম তোমরা যাকে চাও তাদের সাথেই বিয়ে দেব তোমাদের। তোমাদের কাজের জন্য একটু খানি বোঝাতে চাইছিলাম তোমাদের। কিন্তু তোমরা চারজন একের পর এক বেয়াদবি করেই যাচ্ছ। আর নয়, এবার আমরা সত্যি সত্যিই কুহুর সাথে আয়ুষের আর পঙ্খির সাথে আরুষের বিয়ে দেব। আর কোনো সেকেন্ড অপশন নয়। একের পর এক বাজ ফেলেই যাচ্ছে পাখিরা। আর এদিকে ছোট টুইনসরা বিপদ থেকে উঠতেই পারছে না। কি যে একটা পরিস্থিতি! বুকের ভেতর যেন কেউ কামড়ে ধরল পঙ্খির। কাতর দৃষ্টিতে আয়ুষের দিকে তাকাতেই চোখে পড়ল তার অসহায় দৃষ্টি জোড়া, দিশ হারালো কুহুও। আরুষের দিকে তাকানোর মতো দম তার নেই। লোকটা যে ঠিক নেই তা না বোঝার কিছুই নয়। কুহু এগিয়ে যেতে নিয়ে চড়ুইকে বলতে লাগলো, মাম্মা প্লিজ বোঝার। একটা কথাও শুনতে চাই না আমরা। চড়ুইয়ের ধমকে কুহু ওখানেই থেমে গেল। দোয়েলে কাঠ কাঠ কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, কেউই আর কিছু বলবে না। অভাবনীয় এক কাজ করে বসল পঙ্খী। ছুটে গিয়ে ফ্লোরে বসে ঝাপটে ধরল দোয়েলের পা জোড়া। অশ্রুসিক্ত নয়নে বলল, বম্মা, বম্মা তোমার পায়ে পড়ি প্লিজ, এমনটা করো না। আমি আয়ুষকে ভীষণ ভালোবাসি। আমি পারবো না আরুষ ভাইয়াকে বিয়ে করতে। উনি তো আমার বড় ভাইয়ের মতোই দেখে এসেছি। প্লিজ তুমি এত বড় শাস্তি দিও না। হতবিহবল হয়ে তাকিয়ে রইল দোয়েলরা সবাই। ভাবতেও পারেনি পঙ্খী হঠাৎ এমন একটা কাজ করবে। হঠাৎ আয়ুষ এসে জোরে টেনে তুলল পঙ্খীকে। সবার সামনেই তাকে চেপে ধরল নিজের বুকের সাথে। আমি তোমায় ছাড়ব না পঙ্খী। তোমাকে আমি ছাড়া আর কারোর হতেই দেব না। কখনোই না। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো আয়ুষ। বুঝের ভেতরের যন্ত্রণাটা যেন হাজার গুণ কমে এলো একটু আগে থেকে। আবারও একবার নিশ্চিত হয়ে নিল এই মেয়েটা তার সকল রোগের নিরাময়ক। একে ছাড়া আয়ুষের চলবে না, কিছুতেই চলবে না। সব কিছুই এলোমেলো লাগছে কুহুর। চোখের মধ্যে নোনা পানির স্রোত। সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে যেন। ছোট্ট মস্তিষ্কটা কি এতটা ভার সইতে পারে? মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিলেই পাশ থেকে আবির এসে আগলে ধরল তার আদুরের মেয়েকে। মামুনি! স্তম্ভিত ফিরল আবার কুহুর। বাবাকে দেখে একটু খানি কাকুতি করার জায়গা পেল যেন। লাতট কণ্ঠে বলল, বাবা, ও বাবা, মাম্মাকে একটু বোঝাও না। আমি আরুষ ভাইয়াকে ছাড়া বাঁচব না। ও বাবা, একটু বোঝাও না। আবির সন্তর্পণে মেয়েকে সান্ত্বনা দিল। দোয়েল আয়ুষকে বলল, আয়ুষ বাবাই কি শুরু করে? ব্যাস মা, আমাকে বলতে দাও এবার। আমি আর পারছি না। আরে মানলাম আমরা তোমাদের অবাধ্য হয়েছি। সব দোষ আমরাই করেছি। যা যা করেছি সবই অনুচিত। কিন্তু আমাদের আর কি কার ছিল বলো তো? আয়ুষের গুরুগম্ভীর কণ্ঠস্বর মুহূর্তেই পুরো ড্রয়িং রুমে নীরবতা ছেয়ে গেল। কতগুলো মুখ উৎসুক হয়ে তাকিয়ে রইল আয়ুষের মুখের দিকে। আর আয়ুষের দৃষ্টি সামনে থাকা দোয়েল আর চড়ুইয়ের দিকে। আরে ভালোবেসেছি আমরা, চেহারা দেখেই গলে যায়নি যে একই চেহারার আরেকজন হলেও চলবে। ভালোবেসেছি আমরা, মন থেকে মন দেখেই ভালোবেসেছি। আর তোমরা কি করছো?
আমাদের ভালোবাসাটা কি মিথ্যা করে দিচ্ছ কটা ঠুনকো চেহারার সামনে? ছি, ভাইবতেই আমার লজ্জা লাগছে। আমার নিজের মাই আমাদের চিনতে পারল না, তারা ভাবল কিনা আমরা সামান্য চেহারা দেখেই পছন্দ করে নিয়েছি কুহুপঙ্খীকে। ছি, আয়ুষের একটা কোঘাও অযৌক্তিক নয়। কেউই পারল না কিছু বলতে। আয়ুষ নিজেকে এক অভিনব কৌশলে কিচটা শান্ত করল। তারপর আবার দোয়েলের চোখে চোখ রেখে বলল, তোমরাও তো ভালোবেসেই বিয়ে করেছিলে একে অপরকে। পারতে বড় বাবাকে বিয়ে করতে। আর কাম্মা, তুমি পারতে বড় বাবাকে ছেড়ে আমার বাবার সাথে সংসার করতে। অবাক হয়ে দোয়েল বলে উঠল, আয়ুষ বাবাই। আয়ুষ ঠোঁট গোল করে একটা নিঃশ্বাস ফেলল। বলল, সরি মা, তোমাদের সকলের অবাধ্য হতে হলো আজ। মনে হলো তোমাদের ভুলটা ধরিয়ে দেওয়া উচিত। আর কিছুই নয়। কিছুক্ষণ থামল আয়ুষ। পঙ্খির মুখকানা তুলে দাঁড় করালো তাকে। আলতে করে চোখ দুটো মুছে দিল তার। এরপর পঙ্খির এক হাত নিজের হাতের বেষ্টনীতে রেখে দোয়েল চড়ুইকে উদ্দেশ্য করে বলল, সন্তানদের সুখের বিরুদ্ধে যেতে পারলে তোমরা, আশা করি এবার তাদের ছাড়াও থাকতে পারবে। আর ছোট মা, এতগুলো বছর তো তোমার এই মেয়েটাকে ছাড়াই ছিলে। এবারও আগেরবারের মতো ভেবে নিও তোমার কুহু ছাড়া আর কোনো সন্তান নেই। আমি ওকে ঠিক সামলে নেব। আসছি আমরা। রেজিস্ট্রি পেপারে সাইন করে মাত্রই ধর্মমতে কবুল করে একে অপরের হলো আরুষ কুহু আর আয়ুষ পঙ্খী। দুটো দুটো চারটে প্রাণ যেন মিলিত হলো আবারও এক পবিত্র বন্ধনে। গোপন মনের মিলন এবার প্রকাশ্য পেতে চলেছে যেন। আর কোনো বাধা নয়, না কোনো বিপত্তি। পূর্ণতার দোরগোড়ায় করা নাড়ল নতুন টুইনসদের জীবন। সন্তানের জেদের কাছে হার মানল বাবা মায়েরাও। সন্তান ছিন্নের যন্ত্রণায় 19টি বছর কষ্ট করেছে চড়ুই। আজ সেই সন্তানকে ফিরে পেয়েও হারিয়ে ফেলার শক্তি তাহার নেই। তাই তো কান্নায় জর্জরিত হলো সে, যখন আয়ুষ তার ফুলটাকে আবারও নিয়ে যাচ্ছিল। দোষেলো নরম হলো ছেলের সামনে। বুঝেও নিল বাড়াবাড়িটা তাদের ছেলে মেয়েরা নয়, বরং তারা নিজেরাই করে ফেলেছে। সবাই মিলে বেশ কষ্টে আয়ুষকে বাধা দিয়েছে। তাও সক্ষম হতো না যদি পঙ্খী না বলতো, যাবেন না প্লিজ। পরিবার ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। পঙ্খির এই একটা কথার পর আর আয়ুষকে কিছু বলতে হয়নি। সোজা পঙ্খির হাত ধরে এসে বসেছে সোফায়। সেই এক বসাতেই আইনি ও ধর্ম মতে বিয়ে সম্পন্ন হলো দুই জোড়ার। হাসি ফুটল বাড়ির প্রতিটি সদস্যের মুখে। হাসিমাখা বদনে নিবিড় বলে উঠল, যাক, এবার তাহলে 4 দিন পর অনুষ্ঠান করে বিয়েটা হয়ে গেলেই হয়। তৎক্ষণাৎ মুখের উপর নাকচ করে দিল আয়ুষ আরিশ দুজন মিলেই। আরুষ বলল, আর একবারও বউ নিয়ে ঝামেলায় পড়তে চাই না আমরা। আয়ুষও গম্ভীর কণ্ঠে তাল মিলিয়ে বলল, বিয়ে দরকার ছিল বউয়ের জন্য। এখন বউ যখন পেয়ে গেলাম, আর একটাও বিয়ে করব না। শুধু শুধু রিস্ক নেওয়া অসম্ভব। দুভাইয়ের কথায় যেন অনেকক্ষণ পর হাসির ফোয়ারা বইল আবারও। হাসলেন কাজী সাহেব নিজেও। আহিস ব্যস্ত হয়ে পকেট থেকে ফোন বের করতে করতে বলল, ঠিক আছে, ঠিক আছে। এবার না হয় একটা গ্রুপ ফটো তুলে ফেলি। আগের মতো আরও একটা ছবি না হয় স্মৃতির পাতায় যোগ হোক। সমাপ্ত। গল্প, মিস্টার এন্ড মিসেস টুইন্স 2। লেখনীতে অভ্রাই নৈশী। দ্বিতীয় অধ্যায়। অন্তিম পর্ব।